আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প মশলার ভূত। চলুন গল্পটি শুরু করা যাক। বড়বাজারের মশলা বস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে। হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুঁড়িটা নিয়ে দিব্য আরামে তার মশলার দোকানে বসে আছে। বাজার একটু মন্দা, অনেক দোকানেই বেচা কেনা একেবারেই নেই বললেই চলে। তবে বিদেশি খদ্দেরের ভিড় একটু বেশি। হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম। ডানাতে তালপাতায় পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘোরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় হঠাৎ করে পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল। বলি, ও বিশ্বাস, বিশ্বাস মশাই। বার দুই হাঁক ছেড়ে যতীন্দ্র ভদ্র তার ডান হাতের লাঠিটা একটা কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার ওপর ধপাস করে বসল। যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক, অনেক দিনের বন্ধু। ভাগ্যলক্ষ্মী এতকাল তার ওপর অপ্রসন্ন ছিল। হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে। 2 পয়সা পাচ্ছেও সে। যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রান্বিত হয়ে উঠল। হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে সে আসে না। তাই সে যতীনকে খুবই খাতির করে। যতীন বললে, দেখো, শুধু দোকানদার হয়ে খদ্দেরের আশায় রাস্তার দিকে হাঁ করে চেয়ে বসে থাকলে তাতে আর টাকা আসে না, ঘুমিয়ে আসে। 5টা খবরাখবর রাখতে হয়, বুঝলে? হাজারি বললে, এসো এসো যতীন, ভালো আছো? অনেক দিন দেখিনি, কিছু খবর আছে নাকি? সেই খবরই তো দিতে আসা। এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা ঠুকলেই টাকা করা যায় না, অনেক হদিস জানতে হয়, অনেক কাঠখড় পুড়িয়ে তবে টাকা, বুঝলে? এখন কি দেব বলো? জানোই তো যতীন ভদ্র, বকে একটু বেশি, কিন্তু খবর যা আনে তা একদম পাকা। যাক, এখন আসল কথা তোমায় যা বলি বেশ মন দিয়ে শোনো। যতীন এতঃপর হাজারির কাছে বসিয়া চুপি চুপি তার কথাটি বলে গেল। যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনি একাগ্রভাবে শুনতে যেতে লাগলো। যে সত্যনারায়ণ পাঁচালীয় লোকে এতটা মন দিয়ে শোনে না। ব্যাপারটি এই যে গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মাল জাহাজ SS রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল। যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তায় সবচেয়ে বেশি ছিল। লঙ্কা, হলুদ, জিরে, তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা। প্রতি বস্তাটি ওজনে 2.5 মণের কম নয়। এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগাগোড়া ঠাসা। সেই মাল জাহাজখানি গঙ্গার ভিতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাটার মুখে গঙ্গার চড়াবালির চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায়। জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে, তখনই এই ব্যাপার। সারেং শত চেষ্টা করেও কিছুতেই সামাল দিতে পারলে না। জাহাজ ডুবির সঙ্গে কত লোকও জলে ডুবে মারা যায়। জাহাজের কত মাল নষ্ট হয়ে যায়, আর বাদবাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে। মশলার বস্তাগুলি প্রায়ই ডোবেনি, বিশেষ ক্ষতিও হয়নি। দূর থেকে ওই মশলা বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে পোর্ট কমিশনারের লোকেরা সেসব তুলে পাড়ে টেনে নেয়। কাল 8:30টার সময় নিলাম ডেকে সেই বস্তাবন্দি মশলাগুলো বিক্রি করা হবে। ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিল। কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক। কথাবার্তা তখনই ঠিক হয়ে গেল। যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বললে, দেখো ভায়া, টাকা যদি পিততে চাও তো
তবে এ সুযোগ কিছুতেই ছাড়া নয়। জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে। কাল সকাল 8:30টায় নিলাম। আমি 7টার সময় এসে তোমার সঙ্গে দেখা করব। পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল। নিলামের জায়গায় পৌঁছতে আর বেশি দেরি নেই। দূর থেকে কলরব শোনা যাচ্ছে। যতীন আগে আগে চলছে, হাজারি পেছনে পেছনে ছুটছে। এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায়। হাজারি যতীনকে নিলামের কাছে বস্তাগুলো গুনতি করতে পাঠিয়ে দিয়ে নিজে শটান এক দৌড় সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করলে। সাহেবের সঙ্গে 2 মিনিট ফিসফাস করে কি কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলে। যতীন বললে, কি খবর ভায়া, সুবিধে করতে পেরেছ কিছু? হাজারি খুব ব্যস্তসম্মতভাবে বললে, পরে বলবো, কাজ হাসিল। এখন কত বস্তা গুনলে বলো দেখি? 100 বস্তা গোনা হয়ে গেছে। বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ জুড়িয়ে গেল। সে যেদিকেই তাকায় দেখে যে বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুবার আসে না। এখন মশলা পোস্তায় কোনো রকমে তার গুদামে এগুলো চালান দিতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচে। আর দেরি নয়। হাজারি যতীনকে তাড়া দিয়ে ডেকে বললে, ওহে ভায়া, শুভ কাজে আর বিলম্ব কেন? এখনই লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে বস্তায় চালান দিতে হয়। আমি ততক্ষণে এগিয়ে যাই। একবারে সব মাল লরিতে ধরল না। দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন বস্তায় ফিরে গেল, তখনও বিকেল আছে। সে এসে দেখে সবই ও ব্যবস্থা। রাশিকৃত বস্তার গদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি যাচ্ছে। মাত্র 3টে লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে। চতুর্দিকে লোকের মহাভিড়, হই হই ব্যাপার। এদিকে পুলিশ তাড়া দিচ্ছে, জলদি মাল ওঠাও। হাজারি কেবল চেঁচাচ্ছে। সে যেন কিছুতেই গজগাজ করে উঠতে পারছে না। কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল। পানস্থ পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল। বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না। তখন বস্তার ওপর বস্তা চাপিয়ে দিয়ে কারিকট পর্যন্ত মাল ঠাসা হলো। গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা, আর বস্তাগুলো উঁচুও কি কম। এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল, তখন রাত 10টা। সে রাত্রি গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল। শেষ রাতে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশে দোকানদারের ঘুম ভেঙে গেল। তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুললে। চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরখ করে এদিক ওদিক দেখতে লাগলো। কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে? গুদামের দরজার তালা বন্ধ, স্পষ্টই দেখা যাচ্ছে। খানিক বাদে আবার দুম দুম শব্দ। সকলে কান খাড়া করে রইল। বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারির মশলার গুদামের ভেতর থেকে আসছে। অথচ ঘরের দোর জানলা বন্ধ, বাইরে থেকে মোটা তালা দেওয়া। কি আশ্চর্য! চোর ভেতরে যাবেই বা কি করে? আর চোর টোর যদি না এলো, তবে শব্দও বা করে কে? মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে ঢেলে বেরিয়ে আসবার জন্য ভেতরের দরজায় ধাক্কা মারছে। শেষ রাতের বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল। আরও আশ্চর্য, ভোর হবার সঙ্গে সঙ্গেই গুদামঘর থেকে শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল। সে রাত্রি এই পর্যন্ত। পরদিন সকালে মশলাপট্টির দোকানদারের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে বিষম কাণ্ড, ভীষণ চুরি। আসলে সত্যি যা নয় তার 10 গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যা রটাতে লাগলো। ক্রমে কথাটা হাজারির কানে উঠল। হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদামে ঢুকিয়ে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে, একটা মালও বেহাত হয়নি। কি ব্যাপার?
তখন সে ভাবলে কিছু নয়, তার মশলার বস্তাগুলো দেখে যাদের চোখ তাকিয়েছিল এ নিশ্চয় সেই বদমাশদের মিথ্যে কারসাজি। তারই মজা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে। কিন্তু হরের চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল। এই শব্দের রহস্যটা হাজারি কিছুতেই কিনারা করতে পারল না। চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলও না, উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল। এ কি ব্যাপার? তবে কি তাকে ভয় দেখাবার জন্যই রাত্রিবেলা দুর্বৃত্তেরা এইসব আয়োজন করেছে? সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতো কথাটি চেপে গেল। ভাবলে আজ রাতে আর বাড়ি নয়, সে দোকানেই থাকবে এবং পাহারা দেবে। করলেও তাই। রাত্রে ঘুমোবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদামের ওপর থেকে আরম্ভ করে নিচ পর্যন্ত পরিপাটি প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগলো। তারপর ভেতর থেকে জানলাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল। তবে আজ একটা নয়, হবে সে 4 লিভারের দুটি মস্ত ভারী তালা। হাজারি চাকরটিকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর। শেষ রাতের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল। হরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল। গত রাতের ব্যাপারটাও তার বেশ মনে আছে, তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল। কিন্তু খানিক বাদই ও আবার কিসের শব্দ? ধপাস, ধূপ, দুম দুম দাম। ঘরের ভিতরে বস্তায় বস্তায় কি ভীষণ ধস্তাধস্তি, যেন দৈত্য দানবের লড়াই বেঁধেছে। হরে আর হাজারি তখন থরমর করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা। তালা দুটো ঠিকই আছে। হাজারি জানলার ফাঁকে চোখ তাকিয়ে দেখতে গেল। দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঢু মারছে। ভয়ে হাজারির চোখ দুটো টগার হয়ে উঠল। বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি? না সে চোখে ভুল দেখছে, না অনিদ্রায় তার দুর্ভাবনায় তার মাথার ঠিক নেই। হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুজে রইল। হাজারির চোখ যখন খুললে তখন ভোরের আলো জানলার গড়া দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে শব্দটব্দও থেমে গিয়েছে। হরে অমনি বলে উঠল, বাবু, সেদিনও দেখেছি ফরতির শব্দ থেমে যায়। হাজারি আর দ্বিরুচি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিছু নেই। মালপত্র ঠিক আছে, তবে কালকের থেকে আজ তফাৎ এই যে বস্তাগুলো যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই। প্রত্যেক বস্তাটি যেন সরে সরে তফাৎ হয়ে গেছে। একটা বস্তা আর একটার ঘাড়ে কাঁধ করে পড়েছে। বিশেষ করে পিছন দিকের কতগুলি বস্তা আর একটার ঘাড়ে কাঁধ হয়ে পড়েছে। বিশেষ করে পিছনের দিকের কতগুলি বস্তা আঙ্গুল বাঙ্গুল অবস্থায় পড়ে রয়েছে। হাজারি মহাভাবনায় পড়ে গেল। চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন? আর চোর ঢোকেই বা কোত্থেকে? আর বেরোই বা কোনখান দিয়ে? অসম্ভব। তবে কি জাহাজডুবির লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলার বস্তায় যে যার ঢুকে বসে আছে? লাটির মাল কেনা অবধি 2 রাত্রি তো এইভাবে কাটলো। আজ 3য় রাত্রি। হাজারি রোগ সম্ভবত বেড়ে গেল। আজ সে মরিয়া হয়ে 2জন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল। হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ আর তাকে আস্ত রাখবে না। তার এই অভীষ্ট সিদ্ধ করার জন্য দিনের বেলায় সে ঘুমিয়ে নিয়েছে, পাছে রাতে ঘুমিয়ে না পড়ে। ঘং 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 পাশের ঘরের ঘড়িতে 4টে বেজে গেল। হাজারির চোখের পাতা পড়ে না। সে ঠায় জেগে আছে, কোথাও কিছু নেই। কিন্তু হঠাৎ একই কাণ্ড! শত শত লোকের একত্র খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাঁই সাঁই করে শব্দ হয়, অবিকল তেমনই একটা শব্দ শোনা গেল। হাজারি আলো জ্বালিয়ে দিয়ে এক লাফে দাঁড়িয়ে উঠল। দরজার দোরগোড়ায় যে 2টো লোক শুয়েছিল হাজারি চোট করে তাদের জাগিয়ে দিয়ে বলল, তোরা শিরগিরি ঘরের পেছনটায় দৌড়ে গিয়ে দেখ দেখি চোরেরা সেখানে কোনো ছিট কেটেছে নাকি। তারপর হাজারি গুদামের তালা খুলে ফেলল।
কিসের শীত আর কোথায় বা চোর? বস্তাগুলো সব হায় ছেড়ে সারবন্দি দাঁড়াতে লাগলো। হরে চাকরটা ভয়ের সুরে বললে, বাবু, এইদিকে চেয়ে দেখুন। হাজারি দু চোখ বিস্ফারিত করে চেয়ে বলল, হ্যাঁ, বলে কি? আমার মশলার বস্তারা নাচছে। চাকর দুজন এই দৃশ্য দেখি ভয়ে গেট চম্পট। তখন এক অদ্ভুত কাণ্ড। বস্তাগুলো সব একটির পর একটি করে ঠক ঠক করে ঠিক করে রাস্তায় বেরিয়ে পড়ল। সৈন্দব লবণের প্রকাণ্ড জাত রেলগোছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়েই শটান গঙ্গার দিকে দে ছুট। অন্য বস্তাগুলো সব সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থিনিক থিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোড গ্রামের রাস্তা দিয়ে চলতে লাগলো। এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল। এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারেরা সকলেই বিজ্ঞের মতো ঘাড় নেড়ে এক বাক্যে বললে, হুম হুম, আমরা অনেক আগেই জানতাম ভরা অমাবস্যায় জাহাজ ডুবি। আর সেই লটের মাল কিনলে কিপ্টে হাজারি বিশ্বাস। ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেঁষিনি ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেঁষিনি। এই মাল কিনলে আমাদের কি রক্ষে থাকতো? আজ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট গল্প, মশলা ভূত। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্প নিয়ে।